বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন ৯,৫০০ টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে ৩,৫০০ পাবেন কেন? ৯,৫০০ দিল্লিতে আর এখানে ৩,৫০০, মানে কত কম? ৬,০০০ টাকা কম। কমরেডদের জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাথা খুঁটলেও পাবো না, মাথা খুঁটলেও পাবো না, মাথা খুঁটলেও পাবো না। এই মুখ্যমন্ত্রীর যা চরিত্র তাতে পাবো। এত অঙ্কের হিসাব আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না। আমরা শুধু দেখতে পাচ্ছি যেটা, যে কেন্দ্র যেই হারে ডিএ দিচ্ছে আমাদের রাজ্যে, সেই হারে ডিএ দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি অনেকবার আপনার বক্তব্যের মধ্যে বামফ্রন্ট আমলের কথা বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার তিনি ডিএর কথা বলতেন এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি ক্ষমতায় আসলে পরে সেই ডিএ দিয়ে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি সিদ্ধান্ত কেন বদল করলেন বলে আপনার মনে হয়? দেখুন, ব্যাপারটা কি, আমরা তো বুঝতে পারি না এটা রাজনৈতিক দলগুলির চরিত্রই। কারণ তিনি 2010 সালে ডিসেম্বর মাস নাগাদ সোনারপুরে চিৎকার করে বলেছিলেন যে সরকার নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দিতে পারে না, বেতন দিতে পারে না, সেই সরকারের এক মুহূর্ত থাকা উচিত নয়। আমি আসলে পরে ডিএ বাকি রাখবো না, নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দেবো। এখন যেমন বিজেপিও বলছে আমরা আসলে কেন্দ্রীয় নিয়মে ডিএ পাবে, কিন্তু তাদের তো বিশ্বাস করা যায় না। কারণ তারা যে সত্যি দেবে তার প্রমাণ তো আমরা এর আগে পাইনি। ক্ষমতা, কারণটা জানতে চাইছি কেন ব্যাপারটা হলো ক্ষমতাটা ধরার জন্য এরকম মিথ্যে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। সেটা যে শুধু তৃণমূল দেয় তাই না, বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেয়, কিন্তু তারপরে কাজের কাজ করে না। তিনি তো বলেছিলেন যে আমি আসলে পরে ডিএ দিয়ে দেবো, বেতন কমিশন তাড়াতাড়ি করব। কোথায় বেতন কমিশন? আপনি এই কারণ বলছেন ঠিকই, কিন্তু আমি যদি বলি আপনাদের গায়ে রাজনীতির রং লেগে গিয়েছে। কারণ এই ডিএর জন্য যারা যে দুটি মঞ্চকে বিশেষভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, আর আরেকটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেটা আপনাদের। ভাস্কর ঘোষ তাদের সঙ্গে বিজেপির সখ্যতা একেবারে আমাদের সামনে চোখে পড়ছে, এবং আপনার গায়েও কিন্তু লাল রঙের একটা ছাপ অবশ্যই রয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করবেন, আপনারা রাজ্য সরকারের সমালোচনা করবেন, আর রাজ্য সরকার আপনাদের কি দিয়ে দেবে? আপনার কি মনে হয়? শুনুন, মালিক এবং শ্রমিক বা কর্মচারী কোনো সময় বন্ধু হতে পারে না, একটা কথা মনে রাখবেন। এখানে মালিক হচ্ছে বর্তমান সরকার, কিন্তু সহযোগিতা হতে পারে। সহযোগিতা না করলে এই যে তিনি চিৎকার করে বলেন আমি এত কাজ করছি, অমুক করছি, তমুক করছি, কে করে? তার কি দলীয় নেতারাকেও এসে করে দেয়? সরকারি দপ্তরে যে কাজগুলো হয় সেগুলো কারা করে? সরকারি কর্মচারীরা করে না। এই যে আপনার কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, দুয়ারে সরকার, কারা করছে দাদা? আমাদের তো সরকারি কর্মচারীরাই করছে। তাহলে সরকারি কর্মচারীরা যদি কাজ না করে চুপচাপ বসে থাকে, এই কাজগুলোর ইমপ্লিমেন্ট হবে? এটাই তো সহযোগিতা। কিন্তু এই যে আপনি বললেন না যে লাল না, আমাদের সংগঠন হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, INTUC। আমরা এমনই একটা সংগঠন, আমরা হচ্ছে ট্রেড ইউনিয়ন। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। অনেকে বলে তোমরা তো কংগ্রেস, না, INTUC শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখে। কারণ INTUC যখন দিল্লির বিরুদ্ধে, মানে প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন, ধরুন C2 বলুন, BMS বলুন, মানে বিজেপি, INTUC বলুন, AITUC বলুন, একসঙ্গে ধর্মঘট করেনি। তখন তো শাসক দলের, যখন কংগ্রেস থাকে INTUC পিছিয়ে যায়নি, সেখানে BMS মানে বিজেপি থাকলে BMSও পিছিয়ে যায়নি, একসঙ্গে লড়াই করেছে শ্রমিক কর্মচারীদের জন্য। সেটাই হওয়া দরকার। এই যে আপনি বললেন যে শাসক দলের থাকবে কেন? আমি তো কি করছি? আমি তো সাধারণ কর্মচারী সমাজের প্রতিনিধি। আমি তো আমার স্বার্থ দেখব না, সামগ্রিকভাবে কর্মচারীদের স্বার্থ। যখনই দেখা যায় একটা কর্মচারী সংগঠন শাসক দলের তাবেদারি করছে, তখনই বুঝতে হবে যে তার নিজস্ব একটা স্বার্থ আছে। নিজের স্বার্থের জন্য তারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানায়। কিসের অভিনন্দন বলুন? যেখানে সেই 53 জানুয়ারি থেকে 57% ডিএ রয়েছে, আর আমাদের 14 আর 18, সেই 18 পাবো 1 এপ্রিল 2025-এ। তাহলে কি অভিনন্দন? এই 4% কেন দেবে? আর 4%-এর কোনো তো হিসাবও হয় না।
একটা নির্দিষ্ট নিয়ম থাকবে তো। হ্যাঁ, যদি 3 কিস্তি একসঙ্গে দিল, 2 কিস্তি একসঙ্গে দিল, 4 কিস্তি একসঙ্গে দিল, সেটা একটা নিয়ম আছে। সে কি করছে, মাননীয়া কি করছে, এই যে ডিএর যে পার্সেন্টেজটা সেটাকে উঠিয়ে দিতে চাইছে। সেটা পারবে না, এটা কিছুতেই পারবে না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখুন, এইমাত্র তো আমি বললাম যে গতবার পঞ্চম বেতন কমিশনে 125 হয়েছে, তাহলে এবার 60-61 কেন হবে? এখন সেজন্য কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একবারও বলেছে বা বলবে যে গতবার 125% দিয়েছিল 20 কিস্তিতে, এবার তো 20 কিস্তিতে কেন 60 হবে, হাফ কেন নেমে যাবে? কারণ তারা বিচার বুদ্ধি বিশ্লেষণ এবং অনুসন্ধান করে দেখেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এবার 60 থেকে 61% দিয়ে হচ্ছে 10 বছরে বা 20 কিস্তিতে। গতবার 125 হয়েছিল 20 কিস্তিতে, এবার 60 বা 61% হচ্ছে। তাহলে এটা তো নির্দিষ্ট নিয়মে হচ্ছে। তার জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আন্দোলন করছে না। তারা তো ওই 60% হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। গতবার 125 হয়েছিল, এবার 60 হয়েছে। এই যে 60টা হবে বা 61 হবে, সেটা কি হবে? এবার যে লাস্ট যে বেতনটা, ধরুন 1 নম্বর যে বেতনটা এই 10 বছরে গিয়ে হয়তো 26,000, 27,000 বা 30,000 হলো। এই 30,000-এর মধ্যে ওই যে 60% ডিএটা আপনার যোগ হবে। যোগ হওয়ার পর একটা বুস্টিং দিয়ে সেটা ক্যালকুলেশন করে একটা ফর্মুলায় আনবে। যেই ফর্মুলাটা আপনার ধরুন এর আগে 2.57 ছিল, এবার শোনা যাচ্ছে 86 হতে পারে, আবার কমে সেটা 2.82 মানে 28 মানে 28 হতে পারে। যেটাই হবে সেটাই কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হবে। অতএব সেটাতেও কিন্তু আমরাও যেমন অভিযোগ জানাবো না, সেন্ট্রাল গভর্নমেন্টও অভিযোগ যাবে না। এটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস নির্দিষ্ট নিয়মে তো হচ্ছে। কেন আমি নিয়মকে যদি সেটা যেমন আমাদের রোপাতে যা বলা থাকে সেই অনুসারে যদি সরকার চলে, আমাদের তো সেখানে বিরোধিতা করার কোনো উপায় নেই। আমাদের রোপাতে বাম আমলে তো আমাদের মামলাটা হয়েছিল। বাম আমলে বলেছিল যে আমরা এই 16% ডিএ যোগে বেতন কমিশন লাগু করলাম, পরবর্তী ডিএ মানে কেন্দ্রীয় মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে নির্দিষ্ট নিয়ম মতো দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেটা দেয়নি। তবুও সেটা সহ্য করার মতো। বামফ্রন্টের প্রথমটা 5 মাস পরে মিটিয়ে দিয়েছে, পরেরটা 7 মাস পরে মিটিয়ে দিয়েছে, তারপরেটা 11 মাস পরে মিটিয়ে দিয়েছে। তারপরে যখন তৃণমূল আসলো, প্রথমটা 18 মাস, তারপরেটা 24 মাস, তারপরেটা 36 মাস, তারপরেটা 42 মাস, তারপরেটা 48 মাস, তারপরেটা 56 মাস। এবার দেখুন আপনার 6% দিয়ে আপনার যেই ডেটে দেওয়ার কথা ছিল সেটা যদি 56 মাস পরে আপনি ডিএটা পান, কত টাকা ক্ষতি, কত টাকা ক্ষতি। কিন্তু সেটা হবে কেন? এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হচ্ছে। যেদিন মানে ডেট পড়বে, অর্থাৎ 1 জানুয়ারি আর 1 জুলাই, তার মধ্যে দেবে। এখানে তো সরকারের বিরোধিতা করার কথা না। আমরা তো অন্যান্য দাবি ছেড়েই দিয়েছি, মুখ্যমন্ত্রী দেবে না। 15% বাড়ি ভাড়া ভাতা 12% করেছে, আমরা ওটা মাথা খুঁটলেও পাবো না। এই মুখ্যমন্ত্রীর যা চরিত্র তাতে পাবো না। পরিবহন ভাতা কেন্দ্রীয় সরকার পায়, অন্যান্য স্টেট গভর্নমেন্ট অনেক স্টেট গভর্নমেন্ট পায়। পরিবহন ভাতা মিনিমাম 600 টাকা, তার উপর তারা ওই 53% দিয়ে পাচ্ছে, মানে প্রায় 1300 টাকা পাচ্ছে। তাদের শিক্ষা ভাতা, 2টো সন্তানের জন্য শিক্ষা ভাতা পাচ্ছে, তারা হোস্টেল ভাতা পায়। আর আমাদের কি আছে? আমাদের 12% এইচআরে, অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা, আর এই ডিএটা দেয় না। ওই শুধু বেসিকের সঙ্গে 12% ডিএ যোগে কর্মচারী সমাজ এখন বেতন দিচ্ছে। এই তো দেখুন, যে কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি দাবি দাওয়া পেশ করা হয়, সেটা মান্যতা পায় এক আলোচনার মাধ্যমে, আর নচেত যে সংগঠনগুলি আন্দোলন করছে তাদের সমন্বয়ের মাধ্যমে, তাদের একতার মাধ্যমে। কিন্তু আপনার কি মনে হয় যে আপনারা যে সংগঠনগুলি এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি রাখছেন, তাদের মধ্যে তো আপনাদের তো কোনো সমন্বয়ই নেই, একে অন্যের মুখ দেখা দেখি? না, মুখ দেখা দেখি এই কথাটা বলবেন না। দেখুন ব্যাপারটা কি, আমরা কতগুলো নিয়মকানুন মেনে চলি সেটা আমাদের আইনজীবীরা বলে দিয়েছে। কেন বলে দিয়েছে? বলেছে যে ডিএ মামলা চলছে, রানিং, সাবজুডিস। এখন যদি আমরা অবিলম্বে ডিএ মিটিয়ে দিতে হবে এই কথাটা বলি, তাহলে আমরা আদালতকে অবমাননা করব।
অন্যান্য তো রাজনৈতিক মানে সাংগঠনিক আছে তো, এই যে বললেন যারা মানে অনশনে বসছে, অন্যান্য যে মানে সংগঠনগুলো আছে তারা করছে, তারা কম বেশি তাদের শক্তি অনুযায়ী করছে। আর যেটা তো বললাম, যতই করুক না, কর্মচারী সমাজ এখন আর পথে নামছে না, কারণ এই স্বৈরতান্ত্রিক সরকারের আচরণের জন্য। আপনি বলুন, আজকে আমাকে যে রাজ্য সরকারি কর্মচারী সেক্রেটারিয়েটে ব্রিলিয়ান্ট যারা পিএসসি থেকে এসছে, পিএসসিতে প্রথমে সেক্রেটারিয়েটে 3 ধরনের আমাদের কর্মচারী সমাজ আছে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা হচ্ছে ডাইরেক্টরেট, একটা হচ্ছে রিজিওনাল। বাম আমলে আমরা চাকরি পেয়েছি। পিএসসিতে প্রথম দিকে থাকলে পরে সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট মিনস মন্ত্রী সেক্রেটারিদের যে কাজকর্মগুলো করে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেটের কাজগুলো করে ডাইরেক্টরেটের কর্মচারী, আর রিজিওনাল বলতে বিডিও, এসডিও, ডিএম তাদের কাজগুলো করে রিজিওনাল। পিএসসি থেকে এই 2 ধরনের নিয়োগটা হতো, আর রিজিওনাল স্তরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নিয়োগটা হতো। বেতন কিন্তু এক থাকতো। আমাদের স্ট্যাটাস বলতে, দেখুন আমাদের স্ট্যাটাস বলতে একটাই, আমরা রাজ্য সরকারের মন্ত্রী এবং আমলা তাদের হয়ে কাজটা করছি, এটাই আমাদের একমাত্র আর প্রমোশনটা আমাদের একটু বেশি, প্রমোশনের স্কোপটা বেশি। অন্যান্য যে কর্মচারী সমাজের থেকে প্রমোশনটা আমরা স্বীকার করি, তারাও জানে, এইটুকুই আমাদের মানে লাভ। কিন্তু তাদের তো পরীক্ষা দিয়ে আছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা সেক্রেটারিয়েটের কাজ করে, তারা নীতিগত সিদ্ধান্ত নেয়, সেগুলো ইমপ্লিমেন্ট করে কর্মচারী সমাজ। তাদের একদম তো ধরুন কিছু জানলাম না, একটা পিএসসিও দিলাম না, দুর্নীতি হলো, আমরা ঢুকে গেলাম, কাজ পারলাম না, তাহলে আস্তে আস্তে সেক্রেটারি তো শেষ হয়ে যাবে। এখন তো পিএসসি টিএসসি হয় না। এখন একটা মন্ত্রীর এগেনস্টে 3 জন অ্যাটেন্ডেন্টগুলো আগে 8 পাস হলে তারা গ্রুপ ডিতেই থেকে যেত। এখন আবার কি হয়েছে, যতই অ্যাটেন্ডেন্ট ঢুকাস না কেন, তারা কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে ঢুকে পড়ে। বুঝতে পারেন তো, 1 বছর তাদের মন্ত্রীদের বাড়িতে কাজ করতে হয়, ও করে কি না করে যায় না, 1 বছর পরে তারা সেক্রেটারিতে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর তারা এলডি হয়ে যায়, ইউডি হয়ে যায়, এইচএ হয়ে যায়, তারা বড় বড় পোস্টে চলে যায়। কিন্তু তারা কতটুকু কাজ জানে সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। আজ না হোক অদূর ভবিষ্যতে কিন্তু সেক্রেটারিয়েট একদম ভেঙে পড়বে, এইটুকু আমাদের ধারণা। সেরকম যে সেক্রেটারিয়েটের স্টাফগুলোকে ডিটেলমেন্টের নামে তারা বিডিও অফিসে পাঠিয়ে দিচ্ছে, তারা তো কোনো কাজ করছে না, তারা ওখানে বসে বসে বেতনটা নিচ্ছে, তাদের পানিশমেন্ট দিচ্ছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে পাঠিয়ে দিয়েছে, আপনার সাগরে পাঠিয়ে দিয়েছে। একটা বিডিও অফিসে কি কাজ করবে, কতটুকু কাজ বিডিও অফিসে, তারা বসে থাকে, কিন্তু তারা ব্রিলিয়ান্ট। আমি বলছি সুপ্রিম কোর্টে তো এই মুহূর্তে মামলা চলছে, কিন্তু রাজ্য সরকার যদি ইচ্ছে করে, যদি কেন্দ্রীয় হারে ডিএ এই মুহূর্তে আপনাদের জন্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি সম্ভব? কি কারণ সুপ্রিম কোর্টে তো মামলা চলছে। দেখুন, এই সুপ্রিম কোর্টে যে মামলাটা আছে, এটা একটু সুপ্রিম কোর্টে মামলা আছে আমাদের এর আগের যে বেতন কমিশনটা, 5ম বেতন কমিশন, ওই যে 125 বলেছিলাম, কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার 125 পাচ্ছিল, আমরা 75 পাচ্ছিল, 50% বাকি ছিল। এখন যেমন দেখছেন 43% বাকি, সেই সময় 50% বাকি, সেই কারণে মামলা চলছে। এইবার তারপরে রাজ্য সরকার তো কোর্টকে অবমাননা করেছে, বলেছিল বেতন কমিশন লাগু হওয়ার আগে ডিএটা মিটিয়ে দিতে হবে, কিন্তু তারা রিভিউ করে সেটা মানেনি। রিভিউ করলে মানে সাবজুডিস হয়ে থাকে আর কি। তারা এখন সুপ্রিম কোর্টে চলে গেছে এবং 7ম মানে 6ষ্ঠ বেতন কমিশন চালু হচ্ছে। এই 6ষ্ঠ বেতন কমিশনের তো এখনও মাত্র 14% ডিএতে আমরা পড়ে আছি 6ষ্ঠ বেতন কমিশনে। সেটা যখন ওই 60% হবে, ভাবুন আজকে 14, 1 এপ্রিল থেকে 18 হবে, আর কখন 60 হবে। 60 যতক্ষণ না হবে ততক্ষণ আমরা 7ম বেতন কমিশনে কিছুতেই ঢুকতে পারবো না। যার জন্য 1/1/2016-তে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন বৃদ্ধি হয়েছে, আমাদের 1/1/20-তে বেতন বৃদ্ধি হয়েছে। তাহলে কত বছর পরে? 4 বছর পরে ঠিক সেম জিনিসই হবে, আবারও 4 বছর পরে। আমাদের 1/1/26-এ তো, আমাদেরও 1/1/30-এর আগে বেতন কমিশন কিছুতেই পাবো বলে আমরা মনে করছি না।